আসসালামু আলাইকুম, খুশিতা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যত দ্রুত সম্ভব জাতীয় সনদ তৈরি করতে চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন, এমনটা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, প্রথম পর্বের আলোচনা আগামী 2-1 দিনের মধ্যেই শেষ হবে। এরপর দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। তিনি আশা প্রকাশ করেন, যেসব বিষয়ে ভিন্নতা আছে সে বিষয়েও একমতে পৌঁছাতে পারবে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াত ইসলামের সাথে বৈঠকে এসব কথা বলেন আলী রিয়াজ। বৈঠকে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আগামী নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট সময়সীমা না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে। তিনি বলেন, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এটা জামায়াত ইসলামের প্রধান লক্ষ্য। বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে এর অন্যতম কারণ গত 3টি প্রহসনের নির্বাচন। এখান থেকে বেরিয়ে আসতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর তাহের। আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে। আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে। সবগুলো বিষয়ে আজকেই আমরা মীমাংসা করে ফেলতে পারবো তা নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে সেটা সবচেয়ে ভালো হতো সকল বিবেচনায়। যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐক্যমতে পৌঁছানো উচিত এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। দর্শক, সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াত ইসলামের বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বৈঠক কি এখনো চলছে এবং এ সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? গত ২৬ এপ্রিল প্রথম পর্যায়ের বৈঠকের পর দ্বিতীয়বারের মতন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আজ সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে দলটি বৈঠকে বসে এবং বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ যে স্বাগত বক্তব্য রাখেন, সেখানে তিনি বলেন যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে তারা এই টেবিলে এসেছেন বা যে পর্যায়ে দেশ আজ রয়েছে তাদের সেই ত্যাগ ভুলে যাওয়া যাবে না এবং এটা শুধু জাতীয় ঐক্যমত্য কমিশন কিংবা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নয়, এটা দলমত নির্বিশেষে সবারই মনে রাখা উচিত এবং তারই ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক সেটি আগামী 2-1 দিনের মধ্যেই শুরু করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে জামায়াত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি যেমনটি বলেছেন, তাদের প্রধান লক্ষ্য মূলত নির্বাচন কেন্দ্রিক। বিগত যে 3টি প্রহসনের নির্বাচন হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে হলে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেবেই এবং তার জন্য কিন্তু যে ঐক্যমত্যে পৌঁছানোর যে বিষয়টি সেটিকে তারা প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন এবং একই সাথে তারা একটি আশঙ্কা প্রকাশ করছেন বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজ করছে সেটিতে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বাধা হিসেবে তারা দেখছেন এবং নায়েবে আমির যেমনটি বলছেন, কিছুদিন আগে পাবনায় তাদের দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যে হামলা এবং চাঁদাবাজি করা হচ্ছে এটিকেও তারা কিন্তু দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এজন্য তারা বর্তমান সরকারকে দৃঢ়তার সঙ্গে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করার কথা বলছেন এবং সরকারের যে কোনো ধরনের কল্যাণমূলক কাজে তারা সরকারের সঙ্গে থাকবেন বলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে আগামী সংসদ নির্বাচনে যাতে অবাধ সুষ্ঠু হয় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কিন্তু তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল দর্শক, জানছিলাম ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতের বৈঠকের খবর। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত করতে কাঠামোগত সংস্কার ও একাডেমিক ক্যালেন্ডারে তা অন্তর্ভুক্ত করার সুপারিশ জানিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সেডা মিলনায়তনে ছাত্র সংসদ নির্বাচন কাঠামোগত সংস্কার শীর্ষক আলোচনায়
এই সুপারিশ জানিয়েছে সংগঠনটি। আলোচনায় গবেষণামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। সুপারিশে বলা হয়, নির্বাচনের তারিখ একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতে হবে যাতে শিক্ষা কার্যক্রমের সঙ্গে কোনো সংঘাত না ঘটে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয় তারা যেন ক্যাম্পাসে দলীয় প্রভাব কমিয়ে আনে এবং ছাত্র সংসদের স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথরিন সিসেল। মানে আমরা চিন্তা করেছি যে এই গবেষণার মধ্য দিয়ে একটা কমন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা যায় কিনা, যার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থী সংসদ নির্বাচনটা সারা দেশে সব ধরনের প্রতিষ্ঠানে, অর্থাৎ উচ্চশিক্ষার সব ধরনের প্রতিষ্ঠানের মধ্যে একটা নিয়মিতভাবে এই গণতান্ত্রিক চর্চাটা করা যায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে দক্ষিণ নগর ভবন এলাকায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, বিক্ষোভ কর্মসূচিতে কি বলছেন সমর্থকরা এবং সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। কাকলি, ইশরাক হোসেনকে আদালতের রায়ে বিজয়ী ঘোষণার পর নির্বাচন কমিশন কিন্তু গ্যাজেট প্রকাশ করেছেন এবং গ্যাজেট প্রকাশেরও প্রায় 21 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও তার শপথ আয়োজন না করার কারণেই এর প্রতিবাদে কিন্তু গত 4 দিন ধরে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। আজও সেই বিক্ষোভ আমরা দেখেছি সকাল 9টা থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা যে দাবিগুলো করছেন, তারা কিছুক্ষণ আগেই আমাদেরকে বলছিলেন যে অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে ইশরাক হোসেনের শপথ আয়োজন বিলম্বিত করছে এবং যার প্রতিবাদেই কিন্তু তারা এই কঠোর কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলনের মধ্যে নিয়ে তারা আবারও নগর ভবনে এসে শেষ করবেন, এমনটি তারা বলছেন। এবং আপনাদের যে ইশরাক হোসেনের যে গ্যাজেটটি নির্বাচন কমিশনের, তারপরে কিন্তু স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব শপথটি আয়োজন করার, এমনটি বলছেন এবং সেই শপথ আয়োজন বিলম্বিত করার প্রতিবাদে কিন্তু এই ইশরাকের সমর্থকরা তারা করছেন 4 দিন ব্যাপী। এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, নগর ভবনের সামনে এই আন্দোলনের কারণে 3 দিন ধরে নগর ভবনের সব কার্যক্রম বন্ধ। নগর ভবনের প্রত্যেকটি প্রধান ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণে কিন্তু যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছে। তো সব মিলে বলা যায় এই আন্দোলন বিকাল 5টা পর্যন্ত চলার কথা রয়েছে। তারপরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে পরবর্তীতে তারা কি আন্দোলনের আরো ঘোষণা দেয়, সেই বিষয়ে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি। দর্শক, জানছিলাম দক্ষিণ নগর ভবন এলাকার বিক্ষোভ কর্মসূচির খবর। রাজশাহীতে চলছে আমের ভরা মৌসুম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সাজু, রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে কিনা এবং আমের বাজার দর কেমন দেখছেন? হ্যাঁ কাকলি, আমি এই মুহূর্তে আছি একটি আম বাগানে এবং আপনাকে যদি আমরা দেখাতে চাই তো আপনি দেখবেন যে এই বাগানে এখন পর্যন্ত আম পাড়া শুরু হয়নি। অর্থাৎ প্রশাসন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার এখানে ঘোষণা করেছে সেই ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে গুটি জাতীয় আম পাড়ানোর কথা এবং এই গুটি জাতের আম যেটা সাধারণত নিম্নমানের আম হয়, সেই আমগুলো অলরেডি বাজারে আসতে শুরু করেছে। তবে রাজশাহী যে আমের আড়ত সেখানে আমরা ঘুরে দেখেছি কোনো আড়তেই এখন পর্যন্ত আম উঠে নাই। কিছু কিছু মৌসুমি ফল ব্যবসায়ী তারা ভ্যানে করে গুটি জাতের আম বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে বিক্রি করছে এবং এগুলোতে আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে 1000 থেকে 1600 টাকা মন দরে এই আমগুলো বিক্রি হচ্ছে। আর ভালো জাতের আম, বিশেষ করে গোপালভোগ, এই আমটি প্রশাসনে বেঁধে দেওয়া সময় অনুযায়ী নামার কথা 22 মে থেকে, আর তারপর 27 মে থেকে নামবে হিমসাগর জাতের আম। অর্থাৎ এই ভালো মানের আম যদি কেউ খেতে চায় সে ভোক্তাদেরকে আরও অপেক্ষা করতে হবে প্রায় 1 সপ্তাহ। আর আমরা খোঁজ দিয়েছি রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় বাঘায়। বাঘা উপজেলা থেকে আমরা যেটা খবর পেয়েছি যে সেখানে তারাও বলছে যে ভালো জাতের আম যদি কেউ খেতে চায় তাদেরকে অপেক্ষা করতে হবে 7 দিন। তারা বলছে এখন স্থানীয় যারা গ্রামবাসী তারা এতটাই সচেতন যে যদি কেউ আমে স্প্রে করে
কিংবা ফরমালিন দিয়ে আম পাকানোর চেষ্টা করে কিংবা নির্ধারিত সময়ের আগে প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগে যদি কেউ আম গাছ থেকে নামানোর চেষ্টা করে তো সেই গ্রামবাসী প্রশাসনকে ফোন করে সে বিষয়গুলো জানায় এবং সেখানে প্রশাসন অভিযান চালায়। এ কারণেই আমরা দেখেছি যে আম চাষি এবং আম ব্যবসায়ীরা তারা প্রশাসনের যে বেঁধে দেওয়ার সময় সেই বেঁধে দেওয়ার সময়টা তারা মেনে চলার চেষ্টা করছে। কাকলি। দর্শক, রাজশাহীর আমের বাজার নিয়ে জানাচ্ছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। ঘণ্টাব্যাপী ঝড়ে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন। স্থানীয়রা জানায় শনিবার সন্ধ্যা 7টা থেকে একটানা ঘণ্টাব্যাপী ঝড়ের তাণ্ডব চলে। প্রচণ্ড বাতাস ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার মুজিবনগর, আমঝুপি, শিবপুর ও মোনাখালী এলাকায় আমবাগান, কলাক্ষেত, মাঠের ধানসহ উঠতি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে রাস্তাঘাটে পড়ে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৈদ্যুতিক তার ছেড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মৌলভীবাজারের মনু নদীর শহর প্রতিরক্ষা বন্যা নিয়ন্ত্রণে আরসিসি ফ্ল্যাট ওয়াল বাঁধ নির্মাণে চলছে ধীরগতি। নির্ধারিত সময় শেষ করে প্রায় 2 বছর পাড়ি দিলেও ঝুঁকিপূর্ণ 2.5 কিলোমিটার ফ্ল্যাট ওয়ালের মধ্যে শেষ হয়েছে মাত্র 600 মিটার। ফলে বর্ষার আগেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শেষ না হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। মৌলভীবাজার থেকে SM উমেদ আলীর পাঠানো রিপোর্ট। 2018 সালে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ উপচিয়ে সৃষ্টি হয় ভয়াবহ বন্যার। সে সময় নদীর দুই পারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার। এরপর মনু নদীর ভাঙন রোধে সরকার নদী শাসনের জন্য 996 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়। প্রকল্পের অধীনে 2021 সালের এপ্রিলে 72টি প্যাকেজের মাধ্যমে কাজ শুরু হয়। সেই প্রকল্পের কাজ 2023 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে 2026-এর জুন পর্যন্ত করা হয়। তবে এরই মধ্যে 2024 সালে উজানের ঢলে আবারও ভয়াবহ বন্যা দেখা দেয় পুরো জেলা জুড়ে। একবারে রোড বন্ধ আছিল, আমরা কেউ ব্যবসা করতে পারছি না। বান্ধের উপরে 2টা করে বসাতে হয়েছিল, কিন্তু তারপরে বন্যা হয়েছে, এভাবে রয়েছে। এদিকে বাঁধের কাজ দ্রুত শেষ না হওয়ায় চিন্তার ভাঁজ নদী তীরের বাসিন্দাদের। পানির 3 ঝুঁকিপূর্ণ নদীর আমরা বাঁচলাম না, কিন্তু ওয়ালটা হইতেছে না, খেনে আমরা জানি না। প্রতি বছরে আমাদের দোকানপাট বন্ধ থাকে, রাস্তাঘাট বন্ধ থাকে, রিক্স হয়ে যায়। এর বাদ দিয়ে কোনো সব ভাঙ্গা পড়তে পারে। নদীর পানি উঠে এদিকে বালু মাটি যাইতে সময় লাগতো না বাঁধ ভাঙ্গিয়া। মনু নদীর ভাঙন রোধে বাঁধ পুনর্নির্মাণ, আরসিসি ফ্ল্যাট ওয়াল নির্মাণ কাজ চলছে। তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় প্রকল্পটি বাস্তবায়ন এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই অংশটাও আমাদের পুনর্বাসন ধরা আছে প্রজেক্টের মধ্যে, কিন্তু এই আপনি জানেন যে এটা একদম পুরোটাই মূল ব্যবসা কেন্দ্রের মধ্যে অবস্থিত। এখানে অনেকগুলো দোকান ঘর রয়েছে, সেখানে কাজ বাস্তবায়ন করাটা খুব চ্যালেঞ্জিং বিষয়। উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা মানুষের দাবি শহর প্রতিরক্ষা বাঁধ যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। NTV নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।